প্রথমেই আসবো নির্মাল্য মুখোপাধ্যায়ের কাছে। সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক হিসেবে অত্যন্ত প্রতিষ্ঠিত নাম। নির্মাল্য বাবু, যে আপনি অগ্নিবার নিশ্চয়ই শুনেছেন, এতক্ষণ ধরে চারজন দুই দলের যা যা বলছিলেন আপনি শুনলেন। আপনার কি মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন সবকটা সভামঞ্চে শুধুমাত্র এই চারটে কথার বাইরে বেরোতে পারছেন না, ইডি, সিবিআই, এনআইএ আর আইটি? না দেখুন, আমি আপনাকে বলি, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় খুব বুদ্ধিমত্তার সঙ্গে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। সেই ন্যারেটিভটা কি? যে পশ্চিমবঙ্গে বিজেপি বলে কিছু হয় না, বিজেপির মূল চালিকা শক্তি হচ্ছে ইডি এবং সিবিআই এবং এখন এনআইএ। সুতরাং এই এজেন্সি দিয়ে বিজেপি তার পুরো মেশিনারিটাকে চালাচ্ছে এখানে। সেটা কিভাবে? যে একটা ভয়ের বাতাবরণ, একটা সন্ত্রাসের বাতাবরণ এইটা তৈরি করে দিচ্ছে। নরেন্দ্র মোদী অ্যাজ এ নেম ইজ ইনস্টিলিং ফিয়ার, ভয় ধরিয়ে দেবে মানুষের মনে। তার কারণ নরেন্দ্র মোদীকে এমনভাবে প্রজেক্ট করছেন উনি, যে উনি হচ্ছেন এই সব কিছুর চালিকা শক্তি। এবার এই ঝোলা থেকে বেড়ালটা যদি বার করতে হয় আমায়, সেই বেড়ালটা কি? আমার যেটা ধারণা, একেবারেই সেটাই একটা হিন্টের আকারে জেনে নেব। 1 মিনিটের জন্য আনইন্টারাপ্টেড হিন্ট একটা নেব নির্মাল্য মুখোপাধ্যায়ের কাছ থেকে, যে ঝোলা থেকে যে বেড়ালটা বার হওয়ার কথা উনি বলছেন, সেই বেড়ালটা কি? সেই বেড়ালটা কি আপনাকে আমি বলছি। সেই বেড়ালটা কিছুই না, তার প্রাক্তন উপদেষ্টা। তার প্রাক্তন উপদেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন উপদেষ্টা হ্যাজ স্পিল্ড দ্য বিনস, কিংবা যেটা বলেন ঝুলি থেকে বেড়ালটা বের করে দিয়েছেন, যে বিজেপির মেটেরিয়াল এক্সিস্টেন্সটা এখানে ক্রমশ ওপর দিকে যাচ্ছে এবং বিজেপি এখানে 1 নম্বর পার্টি হতে চলেছে। এটা কিন্তু উনি আজ নতুন বলছেন না। 2021 সালে যখন বিজেপি হেরেও গিয়েছিল, তখনও উনি বলেছিলেন যে আপনি ভুল করবেন না, বিজেপি কিন্তু এই রাজ্যে থাকতে এসেছে, চলে যেতে নয়। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে 25-26 জন নেতা মন্ত্রী জেলে। সুতরাং তিনি যে দুর্নীতির কানাগলিতে হারিয়ে গিয়েছেন সেটা যেমন সত্যি, পাশাপাশি তার প্রধান উপদেষ্টা এখন এই কথাটা বলছেন, এটাও তেমনি সত্যি, বিজেপির ফেভারে বলছেন। তিনি কিন্তু শুধু একটা রাজ্যের জন্য বলছেন না, তিনি বলছেন বিজেপি তেলেঙ্গানায় ভালো করবে, বিজেপি ওড়িশাতে ভালো করবে, বিজেপি বেঙ্গলেও ভালো করবে। আমার কিন্তু মনে হচ্ছে এইটাই ইম্পর্টেন্ট জায়গা। তার কারণ হচ্ছে তাকে আজ পর্যন্ত কাউন্টার করেছেন একজনই, তার নাম অভিষেক ব্যানার্জি। তিনি বলেছেন ওই উপদেশটা একটু ওভার হাইপড, ওভার রেটেড না, কিন্তু আমরা তো শুনেছিলাম যে ওই উপদেশটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি পছন্দ করেন। হ্যাঁ, এবার আপনি তাহলে বুঝুন কন্ট্রাডিকশন ইন টার্মস, মানে পরস্পর বিরোধী কথাবার্তা। আজও আমি যতটুকু জানি 2026 সাল অবধি তাদের সঙ্গে কন্ট্রাক্ট রয়েছে, যদিও সেই কন্ট্রাক্টর হোতা কে ছিলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেই কন্ট্রাক্টটা হয়েছিল যিনি আজকে বলছেন যে বিজেপি এগিয়ে যাবে, পিছিয়ে থাকার কোনো জায়গা নেই। তার মানে আমি এটা ধরে নিচ্ছি যে বিজেপি যে 18টা আসন পেয়ে রয়েছে, কিংবা 17টা, আসানসোলটা বাদ দিলে, এই সবকটা আসনই বিজেপি ধরে এগোবে। তার সঙ্গে যদি আরও 4-5টা অ্যাড হয়, সাংবাদিক হিসেবে আমার কিন্তু মনে হয়েছে তার অ্যানালিসিস ভীষণ রকম লজিক্যাল, এবং সেই অ্যানালিসিসটাই আমি জাস্ট একো করে দিলাম ওই ঝুলি থেকে বেড়ালটা বার করার জন্য। অর্থাৎ নির্মাল্য মুখোপাধ্যায় যে ব্যাখ্যা দিচ্ছেন তার থেকে একটা উপসংহারে বোধহয় আমরা উপনীত হতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেষ্টা নিজেও এমন ব্যাখ্যাই দিচ্ছেন যে আতঙ্ক এবার গ্রাস করতে শুরু করেছে, সেই জন্য শুধুমাত্র ডিফেন্সিভ একটা স্ট্যান্ড নেওয়া ছাড়া, শুধুমাত্র আত্মরক্ষা করা ছাড়া বা সাফাই দিয়ে যাওয়া ছাড়া আর বোধহয় কোনো পথ পাওয়া যাচ্ছে না। একই সঙ্গে একবার নিশীথ বাবুর কাছে যাব, ডক্টর নিশীথ কুমার দাস, বিশিষ্ট গবেষক এবং সংঘপন্থী চিন্তাবিদ। তিনি এই মুহূর্তে ভারতীয় শিক্ষণ মণ্ডলের দক্ষিণবঙ্গ প্রান্তের অধ্যক্ষ। নিশীথ বাবু, এক সময় বলা হতো যে আরএসএস বা আপনাদের সংঘ পরিবার তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত শুভানুধ্যায়ী, কিন্তু সেই মানে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও বিভিন্ন মঞ্চে আরএসএসকে গালিগালাজ করতে গিয়ে একটু যেন থমকে যান। কদিন আগেও শুনছিলাম তিনি বলছিলেন আমি আরএসএস সম্পর্কে কিছু বলতে চাই না, কিন্তু তবু বলছি বলে আবার কয়েকটা কথা বললেন। আরএসএসও কি এখনও মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সেরকমই কোনো জায়গায় আছে যে কিছু বলতে চায় না, নাকি আরএসএস
এবার নিজের পাউন্ড অফ ফ্লেশ মানে নিজের শক্তি দেখাতে শুরু করেছে পশ্চিমবঙ্গে, সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়কেও আরএসএসের বিরুদ্ধে আস্তে আস্তে মুখ খুলতে হচ্ছে এবং এইভাবে উনি বিজেপি বা সংঘ পরিবারের তৈরি করা ন্যারেটিভের বিরুদ্ধে আত্মরক্ষা করতে করতেই নিজের সময় শেষ করে ফেলছেন, নিজের কথা আর বলার সময় পাচ্ছেন না। কি বলবেন? প্রথমেই বলি যে আরএসএস একটা সমাজসেবামূলক সামাজিক সংগঠন। আরএসএসের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এখন যেহেতু রাজনৈতিক দলগুলোর একটা সামাজিক দায়বদ্ধতা থাকে, তো যেখানে মানুষের স্বার্থহানি ঘটে, মানুষ বিপর্যস্ত হয়, তখন আরএসএস উদ্বিগ্ন হওয়াটা স্বাভাবিক। এটা আমার আরএসএসের সদস্য হিসেবে মনে হয়েছে। সিপিএমের শেষের দিকে যখন লাগাম ছাড়া দুর্নীতি, বল্গাহীন স্বজনপ্রসন, তখন আমাদের সামনে বিকল্প ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। সো তখনকার মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনটে হাতিয়ার ছিল রাজনীতির, একটা ধর্ষণ, একটা মৃতদেহ, আর একটা হচ্ছে আপসহীন লড়াই। এটা যখন বিরোধী নেত্রী ছিলেন, যখন বিরোধী নেত্রী ছিলেন ক্ষমতায় আসার আগে, মানে এই তিনটে অভিযোগ কি উনি কাজে লাগাতেন? এই তিনটে হাতিয়ার করে উঠেছে। উনি ধর্ষিতা হলেই তাকে নিয়ে চলে যেতেন ধর্ণা দিতে। অনেক সময় ডেড বডি চুরিও করেছে শোনা যায়, কংগ্রেসের ডেড বডি ওর নিয়ে বেরিয়ে গেল। সেটা আজ বলছেন, কিন্তু তখন তো সমর্থনই করতেন। না, আমি বলি, আমি দ্বিতীয় অংশটা হচ্ছে, এটা ফার্স্ট পার্টটা বললাম, এটা ওর অস্ত্র ছিল। তাছাড়ার একটা অস্ত্র ছিল, সেটা হচ্ছে তখন ওর হাতে এত টাকা কড়ি আর ক্ষমতা ছিল না, যার জন্য ওই সততার ট্যাগটা সযত্নে লাগিয়ে দিতে পেরেছিল। কিন্তু আজকে ওর হাতে টাকা এসেছে, ক্ষমতা এসেছে, এবং ওর দলের লোকজনই ধর্ষণ করছে, ওর দলের লোকজনই লোক মারছে। তো আজকে সেই মমতার এই মমতার মধ্যে 180 ডিগ্রি তফাৎ। এখন বিষয়টা হলো, সেই সময়ে সিপিএমকে সরানোর জন্য একটা রেজিমেন্টের রাজনৈতিক দল, তাকে সরানোর জন্য যদি আমরা তো মমতার সঙ্গে কাঁধে কাঁধ লাগিয়ে রাস্তায় নেমে তো সংঘ পরিবার কোনোদিন রাজনীতি করে না। এখন সামাজিক দায়বদ্ধতা থেকে, কারণ রাজনীতিবিদদের সামাজিক দায়বদ্ধতা উঠে গেছে। রাজনীতিতে এখন দেখবেন দুর্নীতিদের এবং দুষ্কৃতি দুর্বৃত্তদের মরুদ্যান হয়ে উঠেছে রাজনীতির মঞ্চগুলো। তো যারা জনপ্রতিনিধি হয়ে আসছে, সিপিএম আমলে এই লুটেরা, তোলাবাজ, গুন্ডা, মাস্তান, এদেরকে টিকিটটা দেওয়া হতো না, আর পার্টির সদস্য করা হতো না। কিন্তু তারাই যে 11-র পরে তাদের ব্যবহার করা হতো, ভোটে টাকা আনতে হবে, মিছিলে লোক নিয়ে যেতে হবে, তাদেরকেই বিভিন্ন চেয়ারে বসিয়ে জনপ্রতিনিধি করে দিল। বেশ, এবার যারা এই সব লুটেরা, আমি আসবো, আমি নিশিতার কাছেও আসবো, আমি নির্মাল্য বাবুর কাছেও আসবো।